স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি কাজী আসিফুজ্জামান। আজ বিএনপি সরকারের 6 মাস পূর্ণ হলো। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করে সরকার বেশ প্রশংসা পাচ্ছে, কিন্তু গ্যাস বিদ্যুতের সংকট আর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেকে হতাশা ব্যক্ত করেছেন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের প্রত্যাশা পুরোপুরি পূরণ না হলেও সরকার সাফল্যের সঙ্গে এগোচ্ছে। ঠিক 6 মাস আগে প্রতিশ্রুতি পূরণের প্রত্যাশা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসে বিএনপি। এই 6 মাসে অর্থনীতি, বাজার ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা ও প্রশাসনের নানা উদ্যোগ নিয়েছে সরকার। কিন্তু প্রশ্ন, এইসব উদ্যোগে ঠিক কতটা বদলেছে সাধারণ মানুষের জীবন? জুলাইয়ের আগে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও পর্যন্ত ওইটাই রয়ে গেল, মানে কোনো পরিবর্তন হয় নাই। মানুষের কোনো জনজীবনের কোনো নিরাপত্তা নেই। বিদ্যুতের জন্য মানুষ অসন্তুষ্ট, আর কিছুই না। এটা যদি সঠিকভাবে সেটা দিতে পারতো তাহলে মনে হয় মোটামুটি ভালোই ছিল। পেঁয়াজের দাম ছিল 80 টাকা, 90 টাকা, 100 টাকা ফুট করে হয়ে যেত, কিন্তু এখন 40 টাকা, 30 টাকা, 50 টাকার ভিতরে আছে। প্রতিটা খাতে যদি সরকার সিন্ডিকেটটা ভাঙতে পারে, তাহলে অবশ্যই সরকার, আশা করি বাংলাদেশের মানুষের আস্থা ভরসা আলো হয়ে থাকতে পারবে। এই সরকারের কাছে আমার অনুরোধ থাকবে, তারা যেন একটু তদারকি করে মানুষকে 4টা ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করার জন্য। জনগণের প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার কতটা কার্যকর ভূমিকা রাখছে? সংকট মোকাবেলায় কি পদক্ষেপ নিচ্ছেন ক্ষমতাসীনরা? এমন প্রশ্ন ছিল অর্থমন্ত্রীর কাছে। 6 মাস তো নর্মাল স্বাভাবিক 6 মাস না। যে অর্থনীতি পেয়েছি এবং যে ধার দেনা থেকে শুরু করে বিদ্যুৎ, গ্যাস থেকে শুরু করে সব কিছুতে ঘাটতি। এমন কোনো এরিয়া না যেখানে ঘাটতি রেখে যায়নি। এখন তো আমি ঘাটতি পূরণ করতেছি। আমরা এখন চলতেছে উদ্ধার অভিযান, এবং এখান থেকে আমাকে করতে হবে এটাকে স্থিতিশীল করা। পরের পর্যায়ে গিয়ে আমরা সমৃদ্ধির দিকে যাব। এটা তো আগামী 2-3 বছর যাবে এটাকে স্টেবল করার জন্য। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ রয়েছে। বন্ধ হয়নি মব ভায়োলেন্স। এই অবস্থায় জননিরাপত্তা নিশ্চিতে সরকার কতটা গুরুত্ব দিচ্ছে? আইন শৃঙ্খলা বাহিনী তো যে জায়গায় আমরা পেয়েছি, এটা তো একটা বিপর্যস্ত অবস্থা। প্রথমে আগে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, এটাকে সঠিক জায়গায় নিয়ে যেতে না পারলে সেইটার সুফল পাওয়া যাবে না। যারা গণতান্ত্রিক রাজনীতির নামে একটা অস্থিরতা সৃষ্টি করে, আসলে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। তারা দেখতে পাচ্ছে পরিষ্কারভাবে আমরা একটা বড় উন্নয়নের দিকে যাচ্ছি। এটাকে বাধাগ্রস্ত তারা করতে চাইবে, এবং এটা যদি রাজনীতি তারা মনে করে, তাহলে দুঃখজনক। সামনের দিনগুলোতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করেন সরকারের গুরুত্বপূর্ণ এই মন্ত্রী। প্রত্যাশা 6 মাসও তার পূরণ হবে না, কিন্তু অগ্রগতি হচ্ছে। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। সংবিধান থেকে প্রশাসন, বিচার বিভাগ থেকে নির্বাচন ব্যবস্থা বদলের প্রত্যাশা ছিল জুলাই পরবর্তী বাংলাদেশে। তারেক রহমান সরকারের 6 মাসে রাষ্ট্রের সংস্কার কতদূর এগিয়েছে? জুলাই গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র কাঠামোগত পরিবর্তনের দাবি সামনে আসে। এটি হয়ে ওঠে রাজনীতির অন্যতম প্রধান আলোচ্য বিষয়। ক্ষমতার পালাবদলের পর নতুন সরকারের কাছে স্বাভাবিকভাবেই প্রত্যাশা ছিল কিছুটা বেশি। সরকারেরও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি ছিল। বিএনপির 31 দফাতেও ছিল রাষ্ট্র সংস্কারের বিস্তারিত রূপরেখা। সরকারের 6 মাসের মূল্যায়নে সংস্কার, জবাবদিহি, প্রশাসনিক স্বচ্ছতা, অর্থনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হচ্ছে। দলটির দাবি, প্রথম 6 মাসে তাদের নির্বাচনী ইশতেহার ও ঘোষিত কর্মসূচির অধিকাংশ অর্জিত হয়েছে। তবে ভিন্নমত রাজনীতি বিশ্লেষকদের। সংবিধান সংশোধন কিংবা জুলাই সনদের মতো মৌলিক কাঠামোগত সংস্কারে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বলছেন তারা। সংবিধানের 70 অনুচ্ছেদের একটা পরিবর্তন আনা যেত। প্রেসিডেন্টকে একটু ক্ষমতা দেওয়া, বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে, তারপরে ধরেন প্রধানমন্ত্রীর মেয়াদকে 2 মেয়াদের মধ্যে সীমাবদ্ধ রাখা, তারপরে ধরেন এই যে একই ব্যক্তি দলের নেতা, প্রধানমন্ত্রী আবার সংসদ নেতা, এই প্রভিশনটাও তো
করা যেত। প্রথম 6 মাসে রাষ্ট্র সংস্কারে বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের চেয়ে প্রশাসনিক ভিত্তি তৈরি ও প্রাতিষ্ঠানিক রদবদলের উপর বেশি জোর দিয়েছে, এমনটিই বলছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বিচার বিভাগের স্বাধীনতা, সেক্ষেত্রে একাধিক অধ্যাদেশ ছিল, বা জাতীয় মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন, তথ্য কমিশন, এই ধরনের বিষয়গুলো কিন্তু যেটা হয়েছে সরকার হয় স্থগিত রেখেছে অথবা বাতিল করা হয়েছে। এছাড়া মৌলিক বিষয় উপেক্ষা করে জাতীয় মানবাধিকার কমিশন আইন 2026 এবং গুম প্রতিরোধ আইনের খসড়া মন্ত্রিপরিষদের নীতিগত অনুমোদিত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। বাংলাদেশে ব্যাপক মানবাধিকার হরণের জন্য যারা দায়ী, যে সংস্থাগুলো, তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য বেশ কিছু ধারা এই দুটো আইনের মধ্যে আছে, যেটি বাস্তবে সেই যারা অধিকার লঙ্ঘনকারী সংস্থা বা তাদের এক শ্রেণীর অসাধু কর্মকর্তা, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনার থেকে ঊর্ধ্বে রাখার জন্য সেগুলো করা হয়েছে। 31 দফার বাস্তবায়ন ও নির্বাচনী অঙ্গীকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কার ছিল বর্তমান সরকারের সবচেয়ে বড় প্রতিশ্রুতি। 6 মাসে সরকারকে তাই দুটি বড় বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে। একদিকে অর্থনীতি ও জনকল্যাণে কিছু দৃশ্যমান উদ্যোগ, অন্যদিকে রাষ্ট্রের মৌলিক কাঠামো বদলের ক্ষেত্রে এখনও থেকে গেছে বড় প্রশ্ন। আগামী দিনের চ্যালেঞ্জ এখন সংস্কার কি রাজনৈতিক সমঝোতার পথে এগোবে, নাকি দলীয় স্বার্থ এবং রাজনৈতিক বিরোধিতার মুখে আটকে যাবে? শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের 13টি অঞ্চলের ওপর দিয়ে আজ ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অঞ্চলগুলো হলো রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ের শাপলা হলে বর্তমান সরকারের 6 মাস পূর্তি উপলক্ষে মূল্যায়ন ও আলোচনা সভা চলছে। বিটিভির সৌজন্যে সরাসরি যাচ্ছে সেখানে। আমরা এই 6 মাসে যেটা দেখেছি, সবচেয়ে বেশি চোখে পড়ার মতন যে জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রতি জনগণের রয়েছে অভূতপূর্ব জনসমর্থন। কারণ 2014 সালের বিনা ভোটে নির্বাচন, 18 সালের নিশিরাতে নির্বাচন এবং 24 সালের ডামি ভোটে নির্বাচন পেরিয়ে এই প্রথমবারের মতনই জনগণ নিজেদের পছন্দের প্রার্থীকে, নিজেদের পছন্দের দলকে ভোট দিতে পেরেছে। আর সেই সরকারি রাষ্ট্র পরিচালনা এসেছে যার ক্ষমতার উৎস একমাত্র দেশের মানুষ। জনগণের আর বর্তমানে রাষ্ট্র পরিচালনা থাকা দল বিএনপির একটি আবেগ, অনুভূতি এবং আকাঙ্ক্ষার যে সম্পর্ক রয়েছে, আমরা সেটা দেখেছি আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনে, যখন জনগণের ঢল নেমেছিল। বিশ্ব ইতিহাসের সবচাইতে বড় সেই স্বদেশ প্রত্যাবর্তনের পর আমরা যখন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকাল হয়েছিল, তখন দেখেছিলাম ওনার জানাজাতে আরেকবার কিভাবে জনজোয়ার সৃষ্টি হয়েছে, সব শ্রেণী পেশার মানুষ নেমে এসেছিল। এই দলটির প্রতি, নেতৃত্বের প্রতি, আজকে যারা সরকারের দায়িত্বে রয়েছেন তাদের প্রতি জনগণের এই অফুরান ভালোবাসা আমরা দেখেছি নির্বাচনী প্রচারণায়ও, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী যেখানে গিয়েছিলেন দেশ জুড়ে সেখানে জনস্রোত নেমে এসেছিল। গত 6 মাসের অজস্র জনসম্পৃক্ত কর্মসূচিতে মাননীয় প্রধানমন্ত্রী দেশ জুড়ে যেখানে গিয়েছেন ঠিক একইভাবে জনগণের ঢল নেমে এসেছে। জনগণের সে আস্থা এবং বিশ্বাসকে ধারণ করেই বর্তমানে আমাদের যে সরকার, সেটি বারবার জনগণের প্রতি, দেশের মানুষের প্রতি দায়িত্ব এবং দায়বদ্ধতা নিয়ে এগিয়ে চলেছে। সরকারের এই 6 মাসে সবচাইতে যেটা ডিফারেন্ট একটা বিষয় চোখে পড়ার মতন, সেটা হচ্ছে নির্বাচনী ইশতেহারকে ধারণ করে সেখানকার প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য অবিরত কাজ করে চলেছে। আমরা দেখেছি এই 6 মাসে সুদৃঢ় গণতান্ত্রিক মূল্যবোধ কিভাবে সরকারের প্রতিটি কার্যক্রমে অনুরণিত হয়েছে। আজকে যে সরকার, তার পেছনে একটা দীর্ঘ ইতিহাস রয়েছে।
ফ্যাসিবাদ বিরোধী ১.৫ দশকের সেই রক্তক্ষয়ী সংগ্রাম, যেখানে গুম, খুন, হামলা, মামলা, মানবাধিকার লঙ্ঘন পেরিয়ে বাংলাদেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বে রাজপথে ছিল। সেই রক্তক্ষয়ী সংগ্রামের ধারাবাহিকতায় আমরা দেখেছি প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষ এবং গণতন্ত্রকামী প্রতিটি রাজনৈতিক দল এক হয়ে জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিল। সেই ধারাবাহিকতায় জনমানুষের যেই আকাঙ্ক্ষা, এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করা যেখানে মানবাধিকার থাকবে, বাক স্বাধীনতা থাকবে, আইনের অনুশাসন থাকবে, আমরা ঠিক সেটিই দেখেছি সরকারের এই কার্যক্রমে। গত ৬ মাসে বাক স্বাধীনতা, আইনের অনুশাসন এবং মানবাধিকারের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ মানদণ্ড স্থাপন দেখেছি, যেখানে একটি বারের জন্য কখনো কোনো রাজনৈতিক নিপীড়ন হয়নি, যেখানে আমরা দেখেছি সর্বোচ্চ বাক স্বাধীনতা, অনেক সময় সেটা সীমা লঙ্ঘন করেছে। আমরা দেখেছি কিভাবে উস্কানি দেওয়া হয়েছে, অশোভন আচরণ করা হয়েছে, কিন্তু তারপরও সরকারের সর্বোচ্চ ধৈর্য এবং সহনশীলতার মাধ্যমে ঠিক যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র এস্টাবলিশ করেছিলেন, সেটিকেই ধারণ করে এগিয়ে চলেছে জনগণের সরকার। আমরা দেখেছি অত্যন্ত প্রাণবন্ত এবং স্বতঃস্ফূর্ত সংসদ, যেখানে মাননীয় সংসদ সদস্যরা একে অপরের আলোচনা করেছেন, সমালোচনা করেছেন, যৌক্তিকভাবে বিভিন্ন বিষয় উপস্থাপন করেছেন। দেশের ইতিহাসে নজিরবিহীন যে সরকারের গঠনের পর সংসদের প্রথম অধিবেশনে শতাধিক অধ্যাদেশকে আইনে রূপান্তর করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের সে আকাঙ্ক্ষাকে ধারণ করে। সন্ত্রাস বিরোধী সংশোধিত যে অধ্যাদেশ, সেটিকে সংসদে আইনে রূপান্তরের মাধ্যমে সন্ত্রাসী একটি রাজনৈতিক সংগঠন যারা ফ্যাসিবাদ কায়েম করেছিল তাদেরকে প্রাতিষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়েছে। গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশের জন্য শিক্ষার্থীদেরকে সংসদে উপস্থিত হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি জাতির বীরশ্রেষ্ঠ যে সন্তানেরা রয়েছে তাদের নামে সংসদের গ্যালারিগুলোর নামকরণ করা হয়েছে। বিএনপির এই সরকারের ঐতিহ্য সেই সুমহান দর্শন বাংলাদেশি জাতীয়তাবাদ, এবং সেটিকে ধারণ করেই ভিন্ন মত, পথ, ধর্ম, বর্ণ, পাহাড়, সমতলের সক্ষম অক্ষম প্রতিটি মানুষকে এক কাতারে নিয়ে এসে আমাদের এই সরকার নিশ্চিত করেছে সকলের স্বাধীনতা, সকলের অধিকার এবং সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, যার পাথেয় আমাদের সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার দেশের প্রতিটি নাগরিকের জন্য সুনিশ্চিত করা। আমরা দেখেছি ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য কিভাবে নিরলস কাজ করে যাওয়া হয়েছে। এর কারণ এই ইশতেহারের ভিত্তির ভিতরে রয়েছে বিএনপির রাজনৈতিক যে দর্শন, সেটি এই ইশতেহারেই আমরা প্রতিফলিত হতে দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঐতিহাসিক 19 দফা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেই ভিশন 2030, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী প্রণীত বিএনপির 27 দফা এবং যুগপৎ আন্দোলনের শরিক সকল রাজনৈতিক দলকে এক করে আনা সেই 31 দফা। সুতরাং এই 4টি বিষয়, ঐতিহাসিক 19 দফা, ভিশন 2030, 27 দফা এবং 31 দফা, এবং নির্বাচন পূর্ববর্তী সময়ে সারা বাংলাদেশ জুড়ে সকল শ্রেণী পেশার মানুষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে প্রণীত ইশতেহারের আলোকে আজ দেশ পরিচালিত হচ্ছে। ঠিক যেভাবে এখানে প্রতিফলন রয়েছে নোট অফ ডিসেন্ট সহ বিএনপি যেভাবে জুলাই সনদে স্বাক্ষর করেছিল, ঠিক সে অনুযায়ী যার প্রতিটি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হবে বলে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা দেখেছি ভোট প্রদানের পর হাতের কালি শুকানোর আগেই নির্বাচন ইশতেহারের কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছিল। মন্ত্রিসভার প্রথম যে বৈঠক, সেখানে অত্যন্ত স্বল্প সময়ের ভেতর সবার আগে যে নীতিটি কার্যকর করা হয়েছিল সেটি হচ্ছে কৃষক ভাইদের জন্য 10,000 টাকা পর্যন্ত সুদসহ ঋণ মওকুফ করা। প্রথম মন্ত্রিসভার বৈঠকে সেই অনুমোদিত সিদ্ধান্তের প্রেক্ষিতে প্রায় 13 লক্ষ কৃষক পরিবার সরাসরি সেই সুবিধা পেয়েছিলেন। আমরা দেখেছি কৃষকদের ক্ষমতায়নের জন্য কৃষক কার্ড, নারীর ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ড, প্রবাসীদের ক্ষমতায়নের জন্য প্রবাসী কার্ড, দেশ জুড়ে প্রতিটি জেলা পর্যায়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালুর উদ্যোগ। আমরা দেখেছি ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, যাজক এবং বৌদ্ধ অধ্যক্ষদের জন্য সম্মানী প্রদান, এবং দেশ জুড়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই ঐতিহাসিক খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি তার প্রতিটা সরকার গঠনের পর দ্রুততম সময়ে বাস্তবায়ন শুরু হয়েছে। প্রাথমিকভাবে কোনোটা প্রি ট্রায়াল, কোনোটা ট্রায়াল, কোনোটা ফেজ 1, বাট প্রত্যেকটা ফ্ল্যাগশিপ বা সিগনেচার প্রোগ্রাম বাস্তবায়ন হয়েছে এবং এর মাধ্যমে গণমানুষের ভাগ্যের পরিবর্তন হওয়া শুরু করেছে। সরকার দায়িত্ব নেওয়ার পর আমরা দেখেছি একটা অভ্যন্তরীণ এবং বৈশ্বিক চ্যালেঞ্জিং সিচুয়েশন তৈরি হয়েছিল, কারণ 16 বছরের ফ্যাসিবাদ এমন একটা রাষ্ট্র কাঠামো রেখে গিয়েছিল যেটা সম্পূর্ণ ভেঙে গিয়েছে। আমরা দেখেছি যে পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা হয়েছে। সরকার গঠনের পরে অত্যন্ত স্বল্প সময়ের সেই রাষ্ট্র ব্যবস্থায় যেন কোনো সিন্ডিকেট না হয়, যেন কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বাড়ানো না হয়, সেভাবে উদ্যোগ গ্রহণ করা হয়েছিল।
ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহাতে আমরা দেখেছি দীর্ঘকাল পর কোনো ধরনের শ্রমিক অসন্তোষ হয়নি, কারণ সরকারের দৃঢ় পদক্ষেপে শ্রমিক, মালিক, ট্রেড অ্যাসোসিয়েশন, বিজনেস অ্যাসোসিয়েশন সবাইকে এক করে হলিস্টিকভাবে নিশ্চিত করা হয়েছে প্রতিটা শ্রমিক যেন ওনাদের বেতন, বকেয়া এবং বোনাস বুঝে পান। আমরা দেখেছি বৈশ্বিক বাজারে যখন তেলের দাম বেড়ে গিয়েছিল মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে, তখন বিশ্বের সব দেশে তেল বাড়ালো, একটা দীর্ঘ সময় পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক সরকার তেলের দাম না বাড়িয়ে সে বরং সরবরাহকে নিরবিচ্ছিন্ন রেখেছিল। পবিত্র ঈদ উল আজহার সময় আমরা দেখেছি কোরবানির সময় কিভাবে পশুর ক্ষেত্রে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। অন্য কোনো দেশ থেকে পশু আমদানি না করে আমাদের যারা খামারি রয়েছে তাদেরকে স্বনির্ভর হিসেবে গড়ে তুলেছিল। এবং সেই ঈদের রাতেই অত্যন্ত দ্রুততম সময়ে, দিন থেকে শুরু করে ঢাকাসহ বিভিন্ন সিটি কর্পোরেশনে দ্রুততম সময়ে বর্জ্য অপসারণ নিশ্চিত করা হয়েছিল। সরকার দায়িত্ব নেওয়ার পরে খুব স্বল্প সময়ের ভিতর যে এসএসসি পরীক্ষা হয়, সেখানে দীর্ঘদিন পর কোনো ধরনের প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে নাই, বরং নির্মোহ এবং নিরপেক্ষভাবে যেই শিক্ষার্থীর যে গ্রেড বা যেই নাম্বার প্রাপ্য ঠিক সেভাবেই পরীক্ষাপত্র মূল্যায়ন করা হয়েছিল। আমরা সরকার গঠনের পর প্রথম যে বাজেট করা হয়েছে খুব স্বল্প সময়ে সেখানে জন আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ দেখেছি, কারণ সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে 60টির বেশি পণ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা হয়েছে ভ্যাট এবং ট্যাক্সের পরিমাণ কমিয়ে দিয়ে। এই বাজেট ছিল বাণিজ্য বান্ধব, এই বাজেট ছিল অর্থনীতি বান্ধব এবং এই বাজেট ছিল বিনিয়োগ বান্ধব, যার প্রাধান্য পেয়েছে স্বাস্থ্য এবং শিক্ষায় বিনিয়োগ, প্রাধান্য পেয়েছে কর্মসংস্থান সৃষ্টি এবং প্রাধান্য পেয়েছে দেশের সার্বিক জ্বালানি সহ সামগ্রিক নিরাপত্তা। সরকার দায়িত্ব নেওয়ার পর আমরা দেখেছি কয়েক মাসের ভেতরে বন্যা এবং পাহাড় ধস হয়েছে চট্টগ্রাম বিভাগে। সেক্ষেত্রেও কিভাবে একটা সমন্বিত উদ্যোগের মাধ্যমে যারা নিপীড়িত মানুষ দুর্যোগ মোকাবেলায় সরকারের বিভিন্ন এবং বহুমুখী পদক্ষেপে সফলতার সাথে সেই দুর্যোগপ্রবণ এলাকার মানুষদেরকে যথেষ্ট নিরাপত্তা দেওয়ার সুযোগ হয়েছে, তাদেরকে ভালো রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ করা হয়েছে। সরকার দায়িত্ব নেওয়ার পর মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে গ্যাস এবং বিদ্যুতের যে বৈশ্বিক সংকট একটা পর্যায়ে আমাদের এখানেও তার প্রতিফলন হয়। আমরা দেখেছি গ্যাসের কিছু সমস্যা গত কয়েকদিন ধরে, এটি আমরা গভীরভাবে উপলব্ধি করি এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং বলেছেন যে বহুমুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন FSRU যে দুটো ছিল তার ভিতরে একটা নষ্ট হয়ে গিয়েছিল, সেটা রিপেয়ার করবার জন্য একদিকে যেমন সময়ের প্রয়োজন, একই সাথেও এটা বাস্তবতা যে 16 বছরের ফ্যাসিবাদের দীর্ঘ সময়ে যে ধ্বংসস্তূপ করা হয়েছিল সবচাইতে বেশি দুর্নীতিপ্রবণ এই সেক্টর, সেখানে সবচাইতে বেশি কার্যকর উদ্যোগ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যখন চীন এবং মালয়েশিয়া গিয়েছিলেন, সেখানে যারা জ্বালানি খাতে বিনিয়োগকারী রয়েছেন ওনাদের সাথে আলোচনা হয়েছে এবং মধ্যমেয়াদে কত দ্রুত এই সমস্যার সমাধান করা যায় সেগুলো নিয়ে কার্যকর ফলশ্রুতি আমরা সামনের দিকে দেখতে পাবো। একই সাথে আমরা দেখেছি যুক্তরাষ্ট্র থেকে 25টি টপ কোম্পানির যখন রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশে এসেছিলেন, সেখানকার তাদের শীর্ষ জ্বালানি কোম্পানির যারা কর্মকর্তা রয়েছেন ওনারাও বলেছেন বাংলাদেশের গ্যাস এবং বিদ্যুৎ সমস্যা সমাধানে যেটা ফ্যাসিবাদ রেখে গিয়েছিল তারা যত দ্রুত সম্ভব কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের শাপলা হলে বর্তমান সরকারের 6 মাস পূর্তি উপলক্ষে মূল্যায়ন ও আলোচনা সভা চলছে। পিটিভি সৌজন্যে সরাসরি সেটা দেখছিলেন। সুনামগঞ্জে পাহাড়ি ঢল আর বন্যার পর নতুন আতঙ্ক আফাল বা ঢেউ। এর তাণ্ডবে দিশেহারা বিশ্বম্ভর উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ। অনেকে বাঁশ, বালুর বস্তা ও কচুরিপানা দিয়ে শেষ সম্বলটুকু রক্ষার চেষ্টা করছেন, কেউ আবার নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন। বিশাল জলরাশির মাঝে ভাসছে গ্রামগুলো, দেখে মনে হয় যেন ছোট ছোট দ্বীপ। এই চিত্র সুনামগঞ্জ হাওরের। একের পর এক ঢেউ আছড়ে পড়ছে। পাহাড়ি ঢল আর বন্যার পর নতুন আতঙ্কে রয়েছে হাওরের মানুষজন। স্থানীয়রা এমন দুর্যোগের নাম দিয়েছে আফাল। উত্তাল ঢেউয়ের তাণ্ডবে বসতভিটা, রাস্তাঘাট ও গ্রামীণ জনপদের ব্যাপক ক্ষতি হয়। বাতাসের বেগে হাওরের জলরাশিতে তৈরি হওয়া ঢেউয়ে পাড়ের মাটি ক্ষয়ে যায়, সেই সাথে ভেঙে পড়ে কাঁচা ঘরবাড়ি ও বাঁধ, তলিয়ে যায় বিস্তীর্ণ এলাকা। বর্তমানে এই ঢেউ আমরা একবারে গদবান নিতেছি গা। বর্তমানে যে ঢেউ আসে না, ঢেউ আইসা তোমার এই কুল্লা দিয়ে বর্তমানে সুতে আইয়া তোমার বাড়ি ভাঙ্গে ভাঙ্গিয়া মাটি যাইতেছে গা। ওয়াল এরা মানে আমরা দিতেছি কিন্তু ওয়াল টিকে না। ফাঁক উঠলে পরে মাটিরে কোনটি লান কাটতে নেগা, কাটতে নিলে পরে বাড়ি ঘর আপনার ওয়াল চাল সব বাইবার ডাব্বা ফুরে জায়গা। যদি মনে করেন যে সরকারে এই ফুবের বান্ডা কোনোভাবে বেরিবান্ধের মতো দেওয়া হইতো, তাহলে যেমন আমরা বাহাদুরপুর গ্রাম বাঁচলো নে। আমি নিয়ে জওয়াই না বন দিয়া বান দিয়েছি বাঁশ, পরে
একটা তিরপাল সবল দিয়ে যা আছে আমরা যেমনই পারছি এমনই রাখছি। এইটা বানে তো ওখানে বাড়ি ভাঙিয়ে নিয়ে থাকা, তখন আমরা এই বন্টন দিয়েও তো আমরা রাখতে পারি না। আমরা কিচ্ছু চাই না, আমরা শুধু বেরিবান চাই। আমরা চাও বাচ্চা কেমনে টেকায় রাখতাম এটাই আমরা ব্যবস্থা চাই। হাওর পাড়ের গ্রামগুলোকে আফালের হাত থেকে রক্ষায় কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করছি এবং আমরা বিভিন্ন জায়গায় সার্বক্ষণিক নজরদারি রাখছি এবং কোনো জায়গায় যদি মানে গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে আমরা জরুরি অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজের ব্যবস্থা গ্রহণ করছি। আফালের আঘাতে ভাঙনের মুখে পড়লে তাৎক্ষণিকভাবে বালির বস্তা ও জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানো হয়। চলতি বর্ষা মৌসুমে সুনামগঞ্জের হাওর অঞ্চলে আফালের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যার ফলে হাজার কোটি টাকার বড় ফসল হানি ঘটেছে এবং হাওর পাড়ের বহু ঘরবাড়ি ও রাস্তাঘাট নদীগর্ভে বিলীন হয়েছে। তাই স্থানীয়দের দাবি আফালের হাত থেকে হাওরবাসীকে রক্ষায় দ্রুত দীর্ঘস্থায়ী পরিকল্পনা গ্রহণ করা হোক। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইন্দোনেশিয়ায় আবারও 5.7 মাত্রার একটি ভূমিকম্প আঘাত এনেছে। রবিবার দিবাগত রাত 12:46 ভূকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল এন্দে শহরের 65 কিলোমিটার উত্তর পশ্চিমে এবং ভূপৃষ্ঠের 48.9 কিলোমিটার গভীরে। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে হতাহত বা কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে শনিবার দেশটির পূর্বাঞ্চলে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, এতে অন্তত 53 জন নিহত হয়। এবারে খেলার খবর। এফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে ভারতের ইস্ট বেঙ্গল এফসির বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশের রাজশাহী স্টার্স এফসি। মালয়েশিয়ার কোটা কিনাবালুর লিকাস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 2টায়। বাংলাদেশের নারী ক্লাব ফুটবলের দীর্ঘদিনের স্বপ্ন এখন বাস্তবতার দ্বারপ্রান্তে। এশিয়ার ক্লাব ফুটবলের সর্বোচ্চ মঞ্চ এফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের নারী ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী স্টার্স এফসি। তীব্র গরম ও আর্দ্র আবহাওয়া খেলোয়াড়দের জন্য চ্যালেঞ্জিং হলেও প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখেনি তারা। পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে ভালো ফল পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন দলের হেড কোচ গোলাম রব্বানী ছোটন। কমিউনিটি শিল্ডে ম্যানচেস্টার সিটিকে 3-0 গোলে হারিয়ে মৌসুমের প্রথম ট্রফি জিতেছে আর্সেনাল। কার্ডিফের প্রিন্সিপালিটি স্টেডিয়ামে দুর্দান্ত পারফরমেন্সে নতুন মৌসুমে শুরুতেই নিজেদের শক্তির জানান দিল প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। ম্যাচের প্রথমার্ধেই 2-0 গোলে এগিয়ে যায় মিকেল আর্তেতার দল। প্রথম মিনিটেই গোল করেন রিকার্ডো কালাফিওরি। 27 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কাই হাভার্টস। বিরতির পর 48 মিনিটে সিটির ডিফেন্সকে বিভ্রান্ত করে 3-0 গোলের জয় নিশ্চিত করেন অধিনায়ক ওডেগার্ড নিজেই। তহবিল সংকট আর নিজস্ব ট্র্যাকের অভাব সত্ত্বেও দেশের সাইক্লিংকে এগিয়ে নিতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের নবগঠিত কার্যনির্বাহী কমিটি। রবিবার সংস্থার প্রথম সভায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব বাড়ানো এবং উন্নত প্রশিক্ষণের জন্য লেভেল 1 সম্পূর্ণ করা 2 জনকে দিল্লিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে সশস্ত্র বাহিনী ও পুলিশ সহ বিভিন্ন সংস্থাকে নিয়ে আন্তঃ সার্ভিসেস সাইক্লিং প্রতিযোগিতার আয়োজন করার পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।